দেখ, সফটওয়্যারে আজকে আমরা পড়বো হচ্ছে ইনক্রিমেন্টাল মডেল। ইনক্রিমেন্টাল মডেল কি বলছে? প্রথমে আমরা কিছু ফিচার্স দেখে নিই ইনক্রিমেন্টাল মডেলের। It is used when requirements are well understood. It is used when requirements are well understood. তোমার কি বলছে যে ইনক্রিমেন্টাল মডেল আমরা কখন ইউজ করি? যখন রিকোয়ারমেন্টস আর ওয়েল আন্ডারস্টুড। মানে এই লাইনটা পড়ে যেটুকু বেসিক বোঝা যাচ্ছে যে যখন ধর আমরা তো প্রথমেই কোনো প্রজেক্ট শুরু করার আগে কাস্টমারের কাছ থেকে তার রিকোয়ারমেন্টসগুলো গ্যাদার করে নিই, তাই না? যে কাস্টমার কী চাইছে, তার সফটওয়্যারটা বা তার অ্যাপ্লিকেশান যেটাই সে বানাতে দিচ্ছে আমার কাছে, সেটা সে কেমন করতে চায় বা সেটাকে তার কী কী রিকোয়ারমেন্ট আছে সেই সফটওয়্যারটাকে নিয়ে সেটা কীভাবে এক্সিকিউট করতে চায় বা সেই সফটওয়্যারটা কীভাবে দেখতে হবে সেটা ভাবতে চায়। যে কোনো কিছু নেই, যে কোনো জিনিস, কারণ সে সেটার জন্য পে করছে, তো সেটার টপ টু বটম আমাকে তার ইচ্ছে মতোই করতে হবে, তাই না? তো তার কাছ থেকে তার ইচ অ্যান্ড এভরি রিকোয়ারমেন্ট নেওয়াটা আমার অ্যাজ এ ডেভেলপার একটা বড় দায়িত্ব, সেটাকে এক্সিকিউট করাও আমার একটা বড় দায়িত্ব অবশ্যই। কারণ তার পছন্দ মতো না হলে সে তো নিশ্চয়ই জিনিসটা কিনতে চাইবে না, তাই তো? বা সেটার জন্য পে করতে চাইবে না। তো সবার আগে দরকার হচ্ছে আমার কাস্টমারের রিকোয়ারমেন্টটাকে ভালো করে বুঝে নেওয়া। ফুলফিল তো চলো আমি পরে করতে পারবো, যখন আমি সফটওয়্যারটা বানিয়ে নেব। তো আমার ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে রিকোয়ারমেন্টটাকে ভালো করে বুঝে নিতে হবে যে কী কী রিকোয়ারমেন্ট আছে। সেটা যদি ভালো করে আমি বুঝতে পারি, ইনফ্যাক্ট শুধু বোঝা বলে ব্যাপারটা নয়, আমি রিকোয়ারমেন্টটা যখন গ্যাদার করছি তখন আমার কাস্টমারের সাথে কমিউনিকেশনটাও খুব ইম্পর্টেন্ট। কারণ কাস্টমার আমাকে ভালো করে বুঝিয়ে বলতে পারবে যে তাহলে সে তার রিকোয়ারমেন্টটা কী আছে। আর রিকোয়ারমেন্টটা ভালো করে অ্যানালিসিসও করে নিতে হবে আমাকে, কারণ রিকোয়ারমেন্টটা যখন আমাকে দিচ্ছে সেটা অনুযায়ী আমাকে কাজ করতে হবে। আমি তো সেটা ডিফারেন্ট কিছু করতে পারবো না। তো সেই রিকোয়ারমেন্টটাকে অবশ্যই অ্যানালিসিস করে আমাকে নিতে হবে। তার মানে যদি আমার কোথায় প্রথমে তো ঠিক করা হয় না যে কোন মডেলে আমি প্রজেক্টটা করবো বা পুরো প্রসেসটা করব। তো এই রিকোয়ারমেন্ট গ্যাদারিংয়ের সময় বা বেসিক্যালি যখন আমি ভাবছি যে আমি কী বানাতে হবে, কীভাবে বানাতে পারবো, দেখ যখন তোকে প্রথমেই কোনো একটা কাজের কথা বলা হয় তো তুই প্রথমেই সেটার জন্য একটা প্ল্যান করে নিস, রাইট? এবার হ্যাঁ, প্ল্যান অনুযায়ী পুরোটা এক্সিকিউট হয় কি না সেটা তো ডিফারেন্ট ব্যাপার, তাই না? যে কোনো কিছু তোকে যদি বলা হলো যে 2 দিন পর তোর সফটওয়্যার ইঞ্জিনিয়ার পরীক্ষা নেবো আমি, তাহলে তুই কী করবি? তুই একটু ভেবে নিবি যে আমার তাহলে কতটা পড়া হয়েছে, কতটা পড়া বাকি আছে, আমাকে কতটা পড়তে হবে, 2 দিন টাইম আছে আমার কাছে মাত্র। এই 2 দিনের মধ্যে আমাকে আমি আজকে হয়তো এই চ্যাপ্টার শেষ করে নেবো, কালকে ওই চ্যাপ্টার শেষ করে নেবো, তো তার মধ্যে পরশু দিনের মধ্যে আমার হয়ে যাবে। মানে অনেকটা প্ল্যানিং, যে কোনো কাজ সেটা যত বড় কাজই হোক না কেন, যত ছোটো কাজই হোক না কেন, আমরা কাজটা করার ঠিক আগেই সেটা প্ল্যান করে নিই। এবার সেটা যদি বড় কাজ হয় তাহলে আগে থেকে প্ল্যান করেছি। যদি নর্মাল কাজ হয়, তুই ভাবনা নর্মাল তুই একটা কোথাও বেরোবি, তুই বেরোনোর আগেই তো তোর মানিব্যাগে টাকা আছে কিনা, তুই তোর জিনিসপত্র যদি কিছু বেরোনোর জিনিস লাগে সেই জিনিসটা তুই নিয়েছিস কিনা সেটা তোকে গুছিয়ে নিতে হয়। তো গুছিয়ে নেওয়াটাও তো অ্যাজ আ পার্ট অফ একটা প্ল্যান, তাই না? যে আমার ছাতাটা লাগতে পারে তাই খাতাটা নিয়ে নিলাম আমি, আমার হয়তো খুচরো পয়সা লাগতে পারে তো টাকাটা নিয়ে নিলাম আমি। তো সেটা হয়তো তুই ঠিক বেরোনোর আগের প্ল্যানটা করছিস, বাট করছিস, রাইট? তার মানে যে কোনো জিনিস, যে কোনো একটা কাজ করার জন্য তোকে প্ল্যানিং করতেই হবে যে সেই কাজটা তুই কীভাবে করবি। আর সেটা তুই কখন করতে পারবি? যখন তোর সেই কাজের জন্য যা যা রিকোয়ারমেন্টস আছে সেগুলোকে তুই খুব ভালো করে বুঝতে পারবি, তাই না? তো আমাদের যেটা করা হয় যে কোনো সফটওয়্যার তৈরি করার সময়
সাথে সাথে তো একটা ভেবে না যে না আমি অমুক মডেলে করে নেব, সেটাকে প্ল্যান করতে হয় বা সেটাকে নিয়ে অ্যানালিসিস করে দেখতে হয় যে কোন মডেলটা অ্যাকচুয়ালি সুইটেবল হবে কোন প্রজেক্টের জন্য। তো এটা বেসিক্যালি একটা জেনারেল কথাই হয়ে গেল অলমোস্ট, যে ইট ইজ ইউজড ওয়েন রিকোয়ারমেন্টস আর ওয়েল আন্ডারস্টুড। নর্মালি যে কোনো মডেলের ক্ষেত্রে এই কাজটা করা খুব দরকার, কারণ যদি রিকোয়ারমেন্টস না জেনে থাকিস তাহলে তুই কখনোই সেটাকে প্রপারলি এক্সিকিউট করতে পারবি না, তাই না? তাই জন্যেই যে কোনো মডেলের ক্ষেত্রেই এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বাট হ্যাঁ, আরও বেশ কিছু অপশানস আছে বা প্রপার্টিস আছে যেগুলো দেখে আমরা অ্যাকচুয়ালি ঠিক করতে পারি যে আমি ইনক্রিমেন্টাল তো যেটা বলছিলাম আর কি, যে আরও কিছু কিছু ফিচার্স আছে। ধর সেগুলো কী কী? সেগুলো হচ্ছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ডেলিভারিজ আর আইডেন্টিফাইড। মাল্টিপল independent deliveries are identified. Multiple independent deliveries are identified. তার মানে ইনক্রিমেন্টাল মডেলে আর কি করা হয়, ইন্ডিপেন্ডেন্ট ডেলিভারিস। দেখ অ্যাকচুয়ালি ইনক্রিমেন্টাল মডেলে বেশ কিছু ইন্ডিপেন্ডেন্ট ডেলিভারি করা হয়। মানে অ্যাকচুয়ালি কী করা হয়, মানে কী করে বোঝাই, মানে ধর আমার যে পুরো সফটওয়্যারটার যে প্রজেক্টটাকে হয়তো কিছু সেগমেন্টে ভাগ করে নেওয়া হয়। কীভাবে ভাগ করা হয়, চেক করে দেখা হয় যে সেই সেগমেন্টগুলো ডিপেন্ডেন্ট কিনা একে অপরের উপরে। যদি না হয় তবেই ভাগ করা সম্ভব। তাই জন্য বলছি ইন্ডিপেন্ডেন্ট ডেলিভারিস, যে আমরা প্রথমেই যে এই মডেলটা শুরু করার সময় আমরা চেক করি যে আমাদের যে সফটওয়্যার প্রোডাক্টটা, সেই সফটওয়্যার প্রোডাক্টের ইন্ডিপেন্ডেন্ট কতগুলো ডেলিভারি সম্ভব। এবার কারণ ইন্ডিপেন্ডেন্ট ডেলিভারি সম্ভব কেন, কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে সফটওয়্যারটা কিছু মডিউলে আমি ভাগ করে নিতে পারি। এবার মডিউলগুলো, প্রত্যেকটা মডিউল কিন্তু একসাথে ডেলিভারি হয় না। মানে ধর কীভাবে বলি, মানে তো সেই সফটওয়্যারটার ক্ষেত্রে ধর 2-3টে মডিউলে ভাগ করা হলো, তার প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট। কারণ আর তো মানে কীভাবে করা হয়, ধর 1 by 1 ডেলিভার করা হয়। এবার সেটা আমরা ভালো করে দেখবো যে কীভাবে ডেলিভারিটা হয়। বাট যদি আমি তোকে মানে অ্যাটলিস্ট একটু উপর বোঝাই যে ডেলিভারিগুলো কী হচ্ছে 1 by 1 করা হচ্ছে, মানে অবশ্যই সিকোয়েন্সিয়ালি করা হবে। এমনও না যে একটা এখন আর একটা 1 মাস পর, একটা 2 মাস পর, এরকমও নয়, লিনিয়ারলি করা হচ্ছে। কিন্তু বলবো যে একসাথে নয়, মানে পুরো প্রজেক্টটাকে আমি অন ওয়ান গোতে আমি ডেলিভার করে দিচ্ছি না, আমি সেটাকে কিছু মডিউলে ভাগ করছি। অবশ্যই সেই মডিউলগুলো ইন্ডিপেন্ডেন্ট মডিউলস, সেই জন্য ভাগ করতে পারছি। আর সেই প্রত্যেকটা মডিউলের ডেলিভারিও কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি হবে, একসাথে সবার ডেলিভারি হবে না। এটা এই জন্যই নামটা হচ্ছে ইনক্রিমেন্টাল মডেল, যে আস্তে আস্তে ইনক্রিমেন্ট হচ্ছে মডেলটাতে আর কি, বা বলতে পারিস যে ডেলিভারির ক্ষেত্রে। তো সেটাই বলা হচ্ছে যে এখানে প্রথমে যেটা, তার মানে আমার যে কাজটা ইনিশিয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যেগুলো মাল্টিপল মানে যেগুলো ইন্ডিপেন্ডেন্ট মডিউল আছে সেগুলোকে আমাকে ফাইন্ড আউট করতে হবে, কারণ সেগুলোকে তো আমাকে ডেলিভারিও ডিফারেন্টভাবে দিতে হবে, তাই না? তাই বলা হচ্ছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ডেলিভারিজ আর আইডেন্টিফাইড। তো এখানে আমি অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ডেলিভারিগুলোকে চেক করি, মানে সেগুলোকে খোঁজার চেষ্টা করি, খুঁজে তারপর সেগুলোকে আমি মডেল হিসেবে বানাবো, তাই না? ওকে, আচ্ছা, তারপর হচ্ছে ওয়ার্ক ফ্লো ইন আ লিনিয়ার ফ্যাশন। ওয়ার্ক ফ্লোটা লিনিয়ার ফ্যাশনে হবে। আমরা যখন দেখবো, মানে যখন আমরা থিয়েটারে যাবো আর কি, যে মডেলটা কীভাবে কী স্টেপ বাই স্টেপ যখন দেখবো, তখন দেখবি ব্যাপারটা কত লিনিয়ার ফ্যাশনে হচ্ছে। তো সেটাই বলেছে, যেখানে ওয়ার্ক ফ্লোটা একদম লিনিয়ার হয়। আচ্ছা, আর কি আছে,
iterative in nature, ইটারেটিভ ইন নেচার। এর নেচারটা হচ্ছে ইটারেটিভ, কারণ কি যদি আমার কোথাও কোনো ইস্যু আসে তখন আমাকে সেটা সেই স্টেপে ফিরে যেতে হবে, সেই স্টেপে ফিরে গিয়ে আবার সেটাকে আমাকে চালাতে হবে, বা যদি কোনো নতুন প্রসেস থাকে সেটাও যদি ইটারেটিভ ব্যাপার হয় তো সেটাকেও ইটারেটিভভাবে করতে হবে। ওই প্রসেসের মধ্যেই হয়তো ডিফারেন্ট প্রসেসকে আমাকে লুপে চালাতে হচ্ছে, তো সেইভাবে আমাকে ইটারেটিভ প্রসেস করা হচ্ছে না। যদিও এটাকে আমি বলছি লিনিয়ার, কারণ এটা একটা পর একটা তারপর একটা তারপর একটা এইভাবে লিনিয়ারলি চলছে, তার সত্ত্বেও এর মধ্যে কিন্তু ইটারেটিভ নেচারটা রয়েছে। ঠিক আছে, আর focuses on an operational product with each increment. Focuses on an operational product with each increment. তাহলে প্রত্যেকটা ইনক্রিমেন্টে অপারেশনাল প্রোডাক্টের উপরেই ফোকাসটা রাখা হয়। ওকে, ফোকাসটা রাখা হচ্ছে তাহলে অপারেশনাল প্রোডাক্টের উপরে, যাতে আমার প্রত্যেকটা ইনক্রিমেন্টে আমার প্রোডাক্টের ডেলিভারিটাতেই মোস্টলি ফোকাসটা থাকে। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, এবার তাহলে আমরা মডেলটায় চলে যাই। ধর প্রথমে যদি বলি ইনক্রিমেন্ট 1, ইনক্রিমেন্ট 1-এ কি করছে? প্রথমে হচ্ছে কমিউনিকেশন। ঠিক আছে, তারপরে আসছে প্ল্যানিং, তারপরে আসছে মডেলিং, তারপরে আসছে কনস্ট্রাকশন, আর লাস্ট আসছে ডিপ্লয়মেন্ট। এই হচ্ছে আমার প্রসেস। প্রথমে কমিউনিকেশন বলতে কি বোঝাচ্ছি? কমিউনিকেশন বলতে ধর মানে আমার যে কাস্টমারের সাথে আমার যে কমিউনিকেশনটা হবে ডিউরিং মানে তোর পুরো মডেলটার জন্য বা প্রসেসটাকে করার জন্য বা সফটওয়্যারটাকে তৈরি করার জন্য যে কমিউনিকেশন বলতে ধর বেসিক্যালি রিকোয়ারমেন্টটা নেওয়া, সেটা ভালো করে বোঝা, সেই রিকোয়ারমেন্টটাকে কী করা বলে যেন, অ্যানালিসিস, হ্যাঁ রাইট, সেই রিকোয়ারমেন্টটাকে অ্যানালিসিস করা, এই পুরো জিনিসটাই আমরা ধর কমিউনিকেশনের মধ্যে ফেলতে পারি, কারণ পুরো জিনিসগুলি আমি অ্যাকচুয়ালি কাস্টমারের কাছ থেকেই পাচ্ছি। তো কমিউনিকেশন ধর হয়ে যাচ্ছে, এটা ধর ইনক্রিমেন্ট 1 মানে ধর ফার্স্ট মডিউলটার জন্য। তো কমিউনিকেশনের পরে আমাকে চলে যেতে হচ্ছে প্ল্যানিং স্টেটে। এবার প্ল্যানিং স্টেট মানে অবশ্যই যে আমি কীভাবে কাজটা করবো বা কোন মডেলে করব, কি প্রসেস ফলো করব, এই জিনিসগুলো হচ্ছে প্ল্যানিংয়ে। তারপর মডেলিংয়ে বলতে আমার ডিজাইনিং পার্ট আছে,
কীভাবে আমি আমার ডিজাইনটা করছি। যেমন নর্মালি আমরা ডেটা ফ্লো ডায়াগ্রাম ইউজ করি যে কোনো সফটওয়্যার ডিজাইনিং করার জন্য, তো মডেলিং বলতে ওই পার্টটাই হয়ে যাচ্ছে। তারপরে আসছে আমার নর্মাল কনস্ট্রাকশন মানে আমি কোডিং করছি, আমার মডেলটা তো সফটওয়্যারটা তৈরি করছি, সেটাকে টেস্ট করছি, এই সব মিলিয়ে টিলিয়ে ধর কনস্ট্রাকশন হলো। এবার কনস্ট্রাকশনের পরে আসে আমার হচ্ছে ডিপ্লয়মেন্ট আমি আমার কাস্টমারের কাছে ডেলিভারি করে দিচ্ছি, সেই কাস্টমার দেখে নিচ্ছে। তো এটা ধর হচ্ছে আমার মডিউল 1-এর জন্য, যেটাকে আমি বলছি ধর ইনক্রিমেন্ট 1, ঠিক আছে। এরপরে আসছে ইনক্রিমেন্ট 2। মানে দেখ এই মডিউলটা কিন্তু ডেলিভারি হয়ে গেল, এরপর আসছে ইনক্রিমেন্ট 2 কোথায় শুরু হচ্ছে, এখান থেকে কমিউনিকেশন। দেখ আমি ঠিক প্ল্যানিংয়ের নিচে লিখেছি। কেন এখানে লিখলাম? দেখ তার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমার যখন ফার্স্ট মডিউলটা প্ল্যানিং স্টেজে থাকে তখন আমার সেকেন্ড মডিউলের কমিউনিকেশন শুরু করা হয়। তাই জন্য আমি এটা জাস্ট টাইম লাইনটা দেখার জন্য প্ল্যানিংয়ের নিচে কমিউনিকেশনটাকে বানালাম, ঠিক আছে। কারণ আমার যখন ধর ফার্স্ট মডিউলে কাজ শুরু হয় তখন ওর কমিউনিকেশনটা সবার আগে হয়ে যায়, তারপরে বাকি কাজগুলো শুরু হয়। এবার যখন ফার্স্ট মডিউল ধর প্ল্যানিংয়ে আছে তখন আমার সেকেন্ড মডিউলের কমিউনিকেশনের কাজটা শুরু হয়। সেমভাবে তার পরেরটার ক্ষেত্রেও একটা ইনক্রিমেন্ট হয়ে যাবে, তারপরে শুরু হবে। যেমন ধর এবার ধর এখানে হবে হচ্ছে প্ল্যানিং, তাই তো এখানে আসছে প্ল্যানিং, তারপরে আসছে মডেলিং, এলো, তারপরে এলো কনস্ট্রাকশন, তারপরে এলো ডিপ্লয়, ঠিক আছে। তার মানে এখানে ইনক্রিমেন্ট 2 যখন হলো তখন দেখ এক ইনক্রিমেন্ট হয়ে শুরু হলো, মানে এই ঘরটা না হয় এইখান থেকে 1 ইনক্রিমেন্ট হয়ে আমার কাজটা শুরু হচ্ছে, বা বলতে পারি যে প্রসেসটা শুরু হচ্ছে। এরপরে ধর আমি যখন ইনক্রিমেন্ট 3 বানাবো, কোথা থেকে শুরু হবে? ইনক্রিমেন্ট 2 এর প্ল্যানিং থেকে। ইনক্রিমেন্ট 2 এর প্ল্যানিং থেকে শুরু হবে আমার থার্ড ইনক্রিমেন্টটা। আমি বোঝা যাচ্ছে যে এই যখন ইনক্রিমেন্ট 1-এ ছিলাম, ইনক্রিমেন্ট 2 একটা ইনক্রিমেন্ট করে শুরু হলো, ইনক্রিমেন্ট 3 আরও একটা ইনক্রিমেন্ট করে শুরু হলো, তাই জন্য এটাকে ইনক্রিমেন্ট মডেল বলছে। আর এইটা হচ্ছে একটা করে ধর মডিউল, ফার্স্ট মডিউলে ডেলিভারি হবে, তারপর সেকেন্ড মডিউল হয়ে গেলে ডেলিভারি হবে, তারপর থার্ড মডিউলে ডেলিভারি হবে, এইভাবে চলতে থাকবে। প্ল্যানিং, মডেলিং, এরপরে আসছে কনস্ট্রাকশন, তারপরে ডিপ্লয়। তাহলে এইভাবে আমার ইনক্রিমেন্ট মডেলটা চলে, এইভাবে ইনক্রিমেন্ট মডেলে আমাদের যে কোনো কাজ করা হয়, ঠিক আছে। ক্লিয়ারলি বোঝা গেছে তাহলে ইনক্রিমেন্ট মডেলটা কীভাবে কাজ করছে? ওকে, এবার করবো হচ্ছে
RAD model. RAD মডেল কি বলছে দেখো, বলছে যে RAD মডেলটা কি বলছে, বলছে যে it is an increment model that emphasizes on extremely short development cycle. Extremely short development cycle মানে হচ্ছে 60 to 90 ডেজের যদি আমার কাছে টাইম লিমিট থাকে বা টাইম থাকে। আর তা বলা হচ্ছে কি, ইট ইজ অ্যান ইনক্রিমেন্ট মডেল দ্যাট এমফাসাইজ অন এক্সট্রিমলি শর্ট ডেভেলপমেন্ট সাইকেলে। তো বলা হচ্ছে যে RAD মডেল আমি কখন ইউজ করি, RAD মডেল আমি ইউজ করি এই টাইপের যদি কোনো শর্ট ডেভেলপমেন্ট আমার কাছে আসে। শর্ট বলতে এরা 60 to 90 ডেজকে শর্ট বলছে, কারণ নর্মালি সফটওয়্যার বানাতে আরও বেশি টাইম লেগে যায়। তো যদি কোনো খুব ছোটোখাটো সফটওয়্যারের কোনো কাজ আসে তো তখন সেটাকে বলা হচ্ছে যে শর্ট ডেভেলপমেন্ট। তো এরকম যদি শর্ট ডেভেলপমেন্ট সাইকেল আমার কাছে আসে তাহলে সেটাকে আমরা জেনারেলি RAD মডেল দিয়ে করার চেষ্টা করি। যদিও RAD মডেলও কিন্তু একটা ইনক্রিমেন্ট মডেল। এক্ষেত্রেও আমরা যেমন ইনক্রিমেন্ট মডেল দেখলাম যে মডিউলগুলো ভাগ করে নেওয়া হয়, অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট মডিউল ভাগ করে নেওয়া হয়, সেটা ডেলিভারিও ইন্ডিপেন্ডেন্টলি হয়, ডেলিভারিও একসাথে হচ্ছে না, বাট স্টিল এখানেও তাই করা হচ্ছে। এটাও ইনক্রিমেন্ট মডেল বা ইনক্রিমেন্ট মডেলই, বাট অনেকটা শর্ট পিরিয়ড অফ টাইমের যে সফটওয়্যারগুলো তাদের জন্য এটা হচ্ছে মোস্ট রেলিভেন্ট বলতে পারিস। তো তাই জন্য বলা হয় যে এরকম শর্ট প্রজেক্টের জন্য আমরা কি ইউজ করে থাকি হচ্ছে RAD মডেল। আর RAD মডেলের ক্ষেত্রে কি কি স্টেপস আছে, এক্ষেত্রে ফার্স্ট স্টেপ হচ্ছে কমিউনিকেশন। জানিস, বললাম এক্ষুনি যেটা ইনক্রিমেন্ট মডেলই, তাহলে সেটা তো সেম হবেই। তাহলে এখানেও কমিউনিকেশন, তারপর হচ্ছে ধর প্ল্যানিং। আচ্ছা, এখানে একটা ডিফারেন্ট জিনিস আছে, এই মডেলিংটা এখানে মডেলিংয়ে কী কী ইনক্লুড হয়, মডেলিংয়ে ইনক্লুড হয় বিজনেস মডেলিং, ডেটা মডেলিং, ওকে, ডেটা মডেলিং আর প্রসেস মডেলিং। মানে কি, এখানে যে মডেলিংগুলো করা হয় সেটা হচ্ছে বিজনেস মডেলিং করা হয়, একটা যে বিজনেস এর উপরে ইম্প্যাক্টটা বা এই যে শর্ট টাইম একটা ইনভলভমেন্ট করা হচ্ছে, সেখানে কিভাবে আমি বিজনেসটাকে মানে ঠিকঠাক করে নিতে পারবো কি না, বা ওই টাইমের মধ্যে আমার যেহেতু খুব শর্ট টাইম, তো সেখানে আমার বেশি লোকজন লাগবে কি না, হয়তো লাগতেও পারে, এক্সট্রা লোকজন লাগলো, তো সেখানে বিজনেসের একটা ইম্প্যাক্ট হবে, সেটা নিয়ে আর কি মডেলটাকে নিয়ে ভাবা। ডেটা মডেলিং বলতে যে ডেটাটাকে আমি ইউজ করব সেই ডেটাটাকে নিয়ে বলা হচ্ছে, বা মডেলিং করার জন্য যে ডেটা লাগবে সেটা নিয়ে ভাবা হচ্ছে। প্রসেস মডেলিং বলতে যে প্রসেসটাকে আমরা ইউজ করছি বা মডেলিং করার জন্য যে প্রসেসটা ইউজ করছি সেই প্রসেসটা, বা আমার যে ধর RAD মডেলের যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আরও মানে কি বলবো, আরও এনরিচ করা, বা সেই প্রসেসটাকে নিয়ে ভেবে মডেলিং তৈরি করা আর কি, এই ব্যাপারটা। এরপরে তো ধর নর্মাল আমি জানি যেমন কনস্ট্রাকশন হবে, মডেলিং যখন হয়ে গেছে তখন আসছে কনস্ট্রাকশন, আর তারপর অবশ্যই আসবে ডিপ্লয়মেন্ট। ঠিক আছে,
তাহলে এটা হলো গিয়ে প্রসেসগুলো। আচ্ছা, এবার তাহলে আমরা দেখি যে কিভাবে কাজটা হয়। দেখো, প্রথমে হচ্ছে টিম 1। টিম 1 কি করলো, প্রথমে বিজনেস মডেলিং করলো, তারপরে ডেটা মডেলিং করলো। ডেটা মডেলিং এর পরে হবে প্রসেস মডেলিং। প্রসেস মডেলিং এর পরে আসছে আমার অ্যাপ্লিকেশন জেনারেশন। application generation, then last testing and turnover। দেখ তাহলে কি হচ্ছে, টিম 1 বলতে প্রথমে যা যা কাজ করছে, প্রথমে মানে ফার্স্ট মডিউলটা ধর টিম 1 কাজ করছে। এখানে আমার লোকজনের ইনভলভমেন্ট অনেক বেশি হবে, কারণ আমি অনেকগুলো টিমে অনেকগুলো মডিউলকে দিয়ে কাজ করাবো, মানে অনেকগুলো মডিউলের কাজ অনেকগুলো টিম করবে। ফার্স্টে বিজনেস মডেলিং মানে বিজনেসের সঙ্গে কথাবার্তা, সেইটা নিয়ে ভাবা, সেই প্রসেসটা নিয়ে চিন্তা করা। সেটা ডেটা মডেলিং বলতে যে ডেটা ওরা প্রোভাইড করছে, মানে বেসিক্যালি রিকোয়ারমেন্ট যেটা প্রোভাইড করছে সেগুলোকে অ্যানালিসিস করো বা সেগুলোকে নিয়ে চেক করো, সেই জিনিসটা। প্রসেস মডেলিং বলতে আমার যে প্রসেসটা আমি করতে চলেছি ফলো, সেই প্রসেসটা কীভাবে ফলো করব তার একটা ডিজাইন করা, এই জিনিসটা। অ্যাপ্লিকেশন জেনারেশন বলতে আমার কোডিং করব, সেটাই হচ্ছে অ্যাপ্লিকেশন জেনারেশন, কারণ কোডিং করলে আমার অ্যাপ্লিকেশনটা তৈরি হবে, রাইট। তারপর হচ্ছে টেস্টিং অ্যান্ড টার্ন ওভার বলতে আমার ডেলিভারি। তাহলে এটা ধর টিম 1 করছে। এবার টিম 2ও কাজ করবে। টিম 2ও ফার্স্টে শুরু করছে বিজনেস মডেলিং, তারপরে ডেটা মডেলিং, তারপরে সেম ওয়েতে প্রসেস মডেলিং হবে, তারপরে এদিকে অ্যাপ্লিকেশন জেনারেশন হবে, অ্যান্ড দেন লাস্ট টেস্টিং অ্যান্ড টার্ন ওভার। তাই তো, এই প্রসেসটা চলতে থাকবে। সেমভাবে আবার ধর টিম 3 আছে, তারা আবার সেম প্রসেস ফলো করবে। বেসিক্যালি আমি এইভাবে কি করতে চাইছি, এইভাবে আমি আমার পুরো প্রসেসটাকে ফলো করাচ্ছি, মানে আমার পুরো ডিপ্লয়মেন্টটা আমি এইভাবে করছি ইনক্রিমেন্টালে, কারণ একটা মডিউলকে একটা টিমকে দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা টিম এক একটা মডিউল নিয়ে কাজ করবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এইভাবে। তাহলে এটা হচ্ছে আমাদের RAD মডেল।